নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের নেক্সট টার্গেট ভারত সেট করে নিয়েছে এবং সেটা গালফ বিজয়। মানে মানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হয়ে যাওয়ার পর ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল শুরু করে দিয়ে শান্তিতে বসে নেই। এবার ট্রেড ডিলের দিক থেকে ভারতবর্ষ টার্গেট করে নিয়েছে জিসিসিকে, মানে গালফ কোঅপারেশন কাউন্সিলকে, এবং একসঙ্গে 6টা গালফ কান্ট্রির সঙ্গে ভারত ট্রেড ডিল করতে যাচ্ছে। এর ইম্প্যাক্ট আমাদের দেশে, আপনার জীবনে ঠিক কি পড়তে চলেছে চলুন আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথা, ভারতের সঙ্গে জিসিসির মানে গালফ কোঅপারেশন কাউন্সিলের টিওআর সাইন হয়ে গেছে। আপনারা গুগল করলেই দেখে নিতে পারবেন খবরে, সাইন হয়ে গেছে আজকে। টিওআর মানে কি? টার্ম অফ রেফারেন্স। স্যার, টার্ম অফ রেফারেন্স কি? এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট? না, এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য দেখুন একটা দিন সই হয়। যেমন 27শে জানুয়ারি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সইটা হলো। এবার তার মানে কি ওই দিনই সকাল থেকে আলোচনা হয়ে সই হয়ে গেল? এর আগে বহু সপ্তাহ ধরে, দিন রাত ধরে অফিসাররা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করেছে না, যে আমরা এটা চাইছি, ওরা বলছে আমরা এটা চাইছি, তাহলে মাঝের রাস্তা কি বেরোতে পারে। এবার এই যে আলোচনাটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পর একদিন অফিসিয়ালি এফটিএটা সই হয়। এই আলোচনাটা যে হয় তার তো কিছু রুলস থাকবে, যে দেখুন আমাদের আলোচনা আমরা ফাইনাল এই ডেটের মধ্যে করে নেব, যে দেখুন আমাদের মিটিংগুলো ভার্চুয়ালি এইভাবে হবে, আর ইন পার্সন ফিজিক্যাল যে মিটিংগুলো হবে সেগুলো এই দেশের এইখানে হবে। দেখুন আমাদের মিটিংয়ে অমুক লেভেলের অফিসাররা থাকবে। দেখুন আমাদের যে মিটিং হবে সেখানে টার্মস অফ রেফারেন্স আমরা আগেই দিয়ে দিচ্ছি, আমরা এই সেগমেন্টগুলোকে কিন্তু আলোচনার বাইরে রাখবো, এখানটা আমরা ওপেন করব না মার্কেট। এই যে টোটাল রুল, কনস্টিটিউশন একটা তৈরি হবে, যেই কনস্টিটিউশনের উপর ভিত্তি করে এফটি এর আলোচনা হবে, সেই কনস্টিটিউশন তৈরি হয়ে ভারত এবং জিসিসির মধ্যে সই হয়ে গেছে। ভাবুন, আজকে টার্মস অফ রেফারেন্স তৈরি হয়ে সই হয়ে গেল বলে আমরা জানতে পারছি, আমাদের অফিসাররা, আমাদের এই ডিপার্টমেন্টগুলো, তার মানে কালকে পরশু তার আগের দিন আমরা তো জানতে পারিনি, কিন্তু তারা দিন রাত কাজ করছিল, টার্মস অফ রেফারেন্স তৈরি করছিল, জিসিসির অফিসারদের সঙ্গে কথা বলছিল। টার্মস অফ রেফারেন্সে তো আর ইন্ডিয়া যা দেবে একবারে ওরা মেনে নেবে না, সেগুলো নেগোসিয়েশন হয়েছে, রিরাইট হয়েছে, তারপর সই হয়ে গেল আজকে আমরা জানতে পারছি। তো কাজ চলছে দেশে চুপিসারে, সাইলেন্টলি। এইবার এই যে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, এখানে মোট গালফ কান্ট্রি মানে কি? 6টা দেশ, সৌদি আরব, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তাই তো, ইরান আসে না এর মধ্যে, বাহরিন, কাতার, কুয়েত। এই যে আমাদের দেশগুলো, এই দেশগুলো হচ্ছে জিসিসি বা গালফ কান্ট্রির মধ্যে পড়ে। ওমান 6টা হলো, তাই তো, সৌদি আরব, ইউএই, ওমান, কাতার, কুয়েত, বাহরিন। এইবার এই 6টা দেশের মধ্যে যে একটা ইউরোপীয় ইউনিয়নের মতো, সহজ করে বোঝার জন্য বলছি, একটা কাউন্সিল আছে, ওরা ওটাকে জিসিসি বলে। ওরা একসঙ্গে ইন্ডিয়ার সঙ্গে এবার ডিলটা সাইন হবে, এফটি। এই আলোচনা কিন্তু লাস্ট 14 বছর ধরে আটকে রয়েছে, যেরকমটা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, ইইউ এর সঙ্গে আমাদের আটকে ছিল 19 বছর ধরে। সেই 14 বছরের বরফ এবার গলতে চলেছে। আপনি বলবেন, স্যার এই গালফ কান্ট্রির মধ্যে ওমানের সঙ্গে আমাদের ডিল হয়ে গেল না? ইয়েস, ডিল হয়েছে, কিন্তু এইবার যে ডিলটা হবে ওটা একটা দেশের সঙ্গে হয়েছে, গালফ কান্ট্রির, রাইট, সিইপিএ হয়েছে। এইবার যেটা হবে, এইবার এটা এফটিএ হবে, এবং যেহেতু 6টা দেশের সঙ্গে একসঙ্গে হবে, তো একে তো ওই দেশটা অটোমেটিক এই 6টা দেশের ব্লকে চলে আসবে, সিইপি এর থেকে এফটিএ আরো এক ধাপ বেটার ডিল। এবং থার্ড আমরা বলতে পারি যে এবার ভারতবর্ষ নিজের চাওয়াগুলোকে অনেকটা বেশি অ্যাগ্রেসিভ রাখতে পারবে এখানে, তার কারণ ইইউ আর আমেরিকার সঙ্গে ভারতের ডিল হয়ে গেছে। তার কারণ আমরা জানি যে আমেরিকা যখন আমাদের ওপর ট্যারিফ চাপিয়েছিল, ভারত চাপে পড়ে গেছিল যে ভারতের এক্সপোর্ট ভারত এবার কোথায় করবে। তো গোটা ইউরোপ মহাদেশ আমাদের হাতে চলে এসছে, আমেরিকা তো যেমন ছিল তেমন ফিরেই এলো, এবং গোটা গালফ কান্ট্রি আমাদের হাতে চলে আসছে। ওয়াও, আর কি চাই? এতেই ভারত থেমে থাকবে না, এরপরও স্টেপ বাই স্টেপ ভারত যেতেই থাকবে, নিউজিল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে
পুরো আফ্রিকা মহাদেশ সব জায়গায় ভারত নিজের কন্ট্রোলে আনবে বিজনেসের ক্ষেত্রে। এবার আপনাকে কয়েকটা ডেটা দিই, সেটা হচ্ছে এই যে জিসিসি, এই 6টা দেশের টোটাল ইকোনমি হচ্ছে $2.3 ট্রিলিয়ন। তো একটা বড় ইকোনমির সঙ্গে কিন্তু ডিল হতে চলেছে। এখানে মোট পপুলেশন হচ্ছে 61 মিলিয়ন। তো 61 মিলিয়ন মানুষজন কিন্তু এখানে থাকে। তো পিপলও এখানে যথেষ্ট সংখ্যক, হ্যাঁ ভারতের কাছে কিছুই না, বাট তবু 61 মিলিয়ন, ঠিক আছে। নেক্সট, এইবার ভারতবর্ষের 3টে মেন ইস্যু এখানে থাকছে। এক, ভারতের এনার্জি সাপ্লাই চাই এখনো বহু বছর, গতকালকের ভিডিওতেই আলোচনা করেছি। গালফ কান্ট্রি আমাদের লাগাতার এনার্জি সাপ্লাই দিয়ে যেতে পারে, সক্ষম, ওদের কাছে এত তেল এবং ন্যাচারাল গ্যাস আছে। আরব টারব এইসব জায়গায় তো পাওয়া যায় না। 2, ভারতবর্ষের বিজনেস পার্টনার ইউরোপ হচ্ছে, আমেরিকা হচ্ছে, ইটস ওকে, বাট গালফ আমাদের রিজিয়নের মধ্যে পড়ে, আমাদের একদম ঘরের পাশে। তো রিজিওনাল বিজনেস প্রচুর ইন্ডিয়া লাভ পাবে এবং বেড়ে যাবে অনেকটা, রাইট। দূরে দূরে শিপমেন্ট পাঠাতে হবে না, জাস্ট আমাদের মুম্বাই থেকে ছাড়লো, গালফে চলে গেল একটুখানি। নেক্সট, এই গালফ কান্ট্রিতে এই 6টা দেশে প্রায় 10 মিলিয়ন ভারতবাসী এরা থাকে। কেউ ব্যবসার কাজে, কেউ লেবার হিসেবে ওখানে গেছে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি করে। তো সেইখানেও ভারতবর্ষের একটা বড় ইন্টারেস্ট জড়িয়ে আছে, ভারতীয়রা ওখানে থাকে প্রচুর সংখ্যায়। এবার আপনি বলবেন স্যার বুঝে গেলাম ভারতের কি ইন্টারেস্ট রয়েছে 3টে, জিসিসির কি ইন্টারেস্ট রয়েছে, ওরা কেন আমাদের সঙ্গে ডিল করবে, ওদেরও 3টে ইন্টারেস্ট আছে। সেটা হচ্ছে জিসিসি পোস্ট অয়েল এরাতে নিজেদের নিয়ে যেতে চাইছে, মানে জিসিসি বুঝে গেছে যে আর 15 বছর পর তেল দিয়ে আর কিছু হবে না, তেল শেষও হয়ে আসবে এবং গোটা পৃথিবী আস্তে আস্তে এই বায়োফুয়েল ছেড়ে দিয়ে ইলেকট্রিক, ইভি, সোলার, রিনিউয়েবল এনার্জি এসবের দিকে চলে যাবে। তো 15 বছর পর হঠাৎ করে যখন ওদের তো ইকোনমিটা পুরো তেল কেন্দ্রিক, তেল না থাকলে তো মরুভূমি, আর কিছুই নেই। তোরা হঠাৎ করে একদম পথের ভিখারি হয়ে যাবে ওদের তেল যদি বিক্রি হওয়া বন্ধ হয়ে যায়। এবার তখন হঠাৎ করে তো আর দেশকে ওরা অন্যদিকে শিফট করাতে পারবে না। তাই 15 বছর আগে থেকে ওরা 2040-এর কথা মাথায় রেখে 2025-26 থেকে নিজেদের দেশের ইকোনমি পোস্ট অয়েল এরাতে নিয়ে চলে যেতে চায়, যে ভাই যখন তেল থাকবে না তখনও যেন আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি। তাই জন্য ওরা 3টে সেক্টর বেছে নিয়েছে। এক, ম্যানুফ্যাকচারিং, যে সারা পৃথিবীতে যত কিছু তৈরি হবে, ট্যাঙ্ক থেকে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সব কিছু, আমরা ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যাব। এবার ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে ওরা কি 61 মিলিয়ন পপুলেশন নিয়ে নিজেরাই ম্যানুফ্যাকচার করবে না। তো ম্যানুফ্যাকচারিং এর জন্য কি হবে, ভারত ওদের অফার দিচ্ছে, ভাই আমার এখানে লোক আছে, জায়গা আছে, ইকোসিস্টেম আছে, লেবার আছে, টাকা দাও, কোম্পানি সেট আপ করো, আমার এখানে লোক রেডি কাজ করার জন্য। আমাদের এখানের কোনো বিজনেসম্যান তোমার সঙ্গে পার্টনারশিপ করে যাবে, 50-50 কি হয়ে যাবে। তো ইন্ডিয়ারও লাভ, ওদেরও লাভ। ওরা ইন্ডিয়াতে কোম্পানি খুলে টাকা গুনবে, যে তেল না থাকলেও চিন্তা নেই, ইন্ডিয়াতে আমার 5খানা কারখানা বসানো আছে। 2, ওরা ডিজিটাল সার্ভিসে ঢুকতে চায়, যে দেশকে এবার ডিজিটাল করে নিতে হবে, তেল ফেল কদিন তারপর আর নেই। ইন্ডিয়ার ডিজিটাল সার্ভিস খুবই ভালো। ইন্ডিয়ার যে টিসিএস ইউরোপ আমেরিকার প্রচুর বড় বড় ফার্মের সার্ভিস সামলে দেয়। কিরকম ব্যাপার, ধরা যাক গালফের একটা কোম্পানি আছে, একটা হয়তো ব্যাংক আছে, সেই ব্যাংকের অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, ব্যাংকে টাকা জমা পড়ছে, টাকা তুলছে, টোটাল তো একটা সফটওয়্যারের মধ্যে হিসেব হচ্ছে, অ্যাপে রিফ্লেক্ট করছে। এই টোটাল অ্যাপটা হয়তো ভারতবর্ষের কোনো কোম্পানি সামলাচ্ছে, এটাকে বলে ডিজিটাল সার্ভিস। তো এখানেও ভারতেরও সুবিধা, ওদেরও সুবিধা, ওদের কাজ হয়ে যাবে, ভারত কাজ পেয়ে যাবে। 3, ওরা চাইছে গ্রিন এনার্জিতে ইনভেস্ট করতে। দেখুন, যারা তেল বিক্রি করে তারাও চাইছে গ্রিন এনার্জিতে ইনভেস্ট করতে, কারণ গ্রিন এনার্জি হচ্ছে ফিউচার। তো ওরা কি করবে, ভারত সোলার প্যানেল বানাচ্ছ, আচ্ছা ভারতের একটা কোম্পানি, ধরুন আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানির হয়তো ভ্যালুয়েশন বা এই মুহূর্তে টোটাল হচ্ছে 1 কোটি টাকা। আপনার কোম্পানিতে, কথার কথা আমি বোঝার জন্য বলছি, 100 পিস সোলার প্যানেল বছরে তৈরি হয়। ওরা বলবে তোমার কাছে টেকনোলজি আছে, তুমি সব জানো, রাখো 1 কোটি, যা তোমার এই মুহূর্তে তৈরি হচ্ছে 100টা, ওটাকে 200 বানাও। তো ওরা ইনভেস্ট করে দিল, ইন্ডিয়ার কোম্পানির স্কেল বেড়ে গেল, ইন্ডিয়াতে জব ক্রিয়েট হয়ে গেল,
ওরা 50% লাভ নিয়ে নেবে, ওদেরও লাভ হয়ে গেল। বাট আমাদের এখন ইনভেস্টমেন্ট দরকার, বোঝা গেল? তাহলে ওদের কি চাই এবং আমাদের কি চাই। আচ্ছা, নেক্সট স্ট্র্যাটেজিক একটা লাভ আমাদের হবে, সেটা হচ্ছে চায়নাকে আমরা ব্যালেন্স করতে পারবো বা কাউন্টার করতে পারবো, যদি আরো আমি টার্ম অনুযায়ী বলি। জিসিসির সঙ্গে চীনের সম্পর্ক খুব মজবুত, চীন ওদের সঙ্গে অলরেডি বিজনেস করছে খুব ভালোভাবে। এবার একটা 6টা দেশের ব্লক, তাদের সঙ্গে চীনের রিলেশন এতটা মজবুত, আমরা যদি সেদিক থেকে পিছিয়ে আসি, দেখুন আজকের দিনে যাদের সঙ্গে যাদের ব্যবসায়িক রিলেশন ভালো ও স্ট্র্যাটেজিক রিলেশনও তাদের সঙ্গেই তাদের ভালো, সোজা হিসেব, ব্যবসা বাঁচানোর জন্য তারা একে অপরের পাশে দাঁড়িয়ে যাবে। তো চীন যখন গালফে ঢুকে গেছে, তখন ভারতেরও পিছিয়ে থাকা উচিত নয়, ভারতেরও ওখানে ঢুকে যাওয়া দরকার। নইলে কালকে চীন ভার্সেস ইন্ডিয়া যখন হবে, গালফ কান্ট্রি পুরো এক সাইডে থেকে চীনের সাপোর্ট নেবে, ভারতের সাপোর্ট নেবে না। যদি ভারতের সঙ্গেও বিজনেস টাই আপ হয়ে যায়, ওরা হয় নিরপেক্ষ থাকবে, নইলে দুদিকেই মেনটেন করার চেষ্টা করবে, এক বগ্গা হয়ে চীনের দিকে চলে যাবে না। এদিক থেকেও ভারতের একটা বড় লাভ আছে। নেক্সট আপনাকে আরো কয়েকটা ডেটা দিয়ে রাখি, সেটা হচ্ছে জিসিসির সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের বিজনেস $175 বিলিয়ন, বাট আমরা প্রচুর লসে আছি। আমরা মাত্র $55 বিলিয়ন এক্সপোর্ট করি, আমরা ওদের থেকে কিনি $120 বিলিয়ন, ডবলেরও বেশি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে ওদের থেকে তো মূলত আমরা তেল, এনার্জি এইগুলোই কিনি, তো ওগুলোকে আমাদের কিনে আনার জন্য হিউজ টাকা খরচ হয়। ওদের দেশে আমরা যেগুলো বিক্রি করি সেগুলো তো বিক্রি হচ্ছেই। এইবার ইন্ডিয়ার টার্গেট কি? ইন্ডিয়ার টার্গেট হচ্ছে এই এফটিএ যেটা করবে, এখানে গুডসে জোর দেওয়ার। কারণ আমরা ওদের কি বিক্রি করতে পারি? আমরা জিনিস বিক্রি করতে পারি, টেক্সটাইল, জেম অ্যান্ড জুয়েলারি, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, ফার্মা মানে ওষুধ, এই সমস্ত বিক্রি করতে পারি, যেগুলো আমরা স্ট্রং। তো সেগুলো যদি আমরা আরো বিক্রি করতে পারি এদের এখানে, যেটা আমরা $55 বিলিয়ন বিক্রি করছি, এটা আরো বাড়বে আমাদের। ওরা আমাদের চাইলেও প্রচুর কিছু বেশি বিক্রি করতে পারবে না। আমাদের যা এনার্জি দরকার আমরা তো সেটাই কিনি, বেশি করে এনার্জি কিনে তো আর আমরা বাড়ির ট্যাঙ্কে পেট্রোল জমিয়ে রেখে দেবো না, তাই না? আমরা ওদেরকে নিশ্চয়তা দিতে পারি যে ভাই নেক্সট 10 বছর আমরা তোমাদের থেকেই কিনবো, আমরা অন্য কোনো দেশে শিফট হয়ে যাব না, ঠিক আছে? ওদের ওটা দরকার। নেক্সট আমরা টার্গেট নিচ্ছি সার্ভিস। দেখুন সার্ভিস এফটিএতে হয় না, ঠিক আছে? সার্ভিসের জন্য আলাদা এগ্রিমেন্ট হয়। সার্ভিস মানে কি আমি একটু আগে অ্যাপ ওয়েবসাইট দিয়ে আপনাকে বোঝালাম। সার্ভিস এগ্রিমেন্ট যদি জিসিসির সঙ্গে হয়ে যায়, তো এখান দিয়েও আমাদের হিউজ টাকা লাভ হবে। আমরা ইউরোপ আমেরিকার কোম্পানিগুলোকে যেরকম সার্ভিস দিই, আমরা জিসিসির কোম্পানিগুলোকে ডিজিটাল সার্ভিস দিতে পারবো। নেক্সট আমরা চাইছি ইনভেস্টমেন্ট, যে ওখানে প্রচুর বড় বড় লোক আছে, ওই যেসব ফেক আছে আরবে, কোটি কোটি টাকা পেট্রোডলার, পেট্রোল বেচা টাকা, যে ভাই পেট্রোল তো আর বেশি দিন বেচতে পারবে না, তো তোমার নাতি কি খাবে? তোমার আর তোমার ছেলের ন্যায় চলে গেল, ইনভেস্ট করো ইন্ডিয়াতে। যেই ইন্ডিয়াতে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, ইন্ডিয়ার স্টক মার্কেট ওপরে উঠবে, ইন্ডিয়ার কোম্পানিগুলোর গ্রোথ হবে, ওভারঅল ইন্ডিয়ার ইকোনমি ওপরে উঠবে। আর একটা জিনিস ইন্ডিয়া এখানে করতে চায়, সেটা হচ্ছে অরিজিন বেসড রুল। অরিজিন বেসড রুল মানে চীন তো মহাশেয়ানা, চীন কি করে অনেক সময়, ইন্ডিয়া আর জিসিসির মধ্যে ট্রেড ডিল হলো, তো চীন ওদের মাল পাঠিয়ে দেবে জিসিসিতে। ওরা একটা ধরুন বোতল তৈরি করেছে, তো চীন কি করবে, এই বোতলটা পাঠিয়ে দেবে জিসিসিতে, ঠিক? জিসিসির থেকে ওই বোতলটা ওরা ইন্ডিয়াতে বিক্রি করে দেবে, ট্যাক্স লাগবে না যেহেতু এফটিএ আছে। চীনের হয়তো বোতলটা তৈরি করতে 10 টাকা পড়েছে, চীন ইন্ডিয়াতে ডিরেক্ট বিক্রি করতে গেলে, কথার কথা আমি নর্মাল একটা এক্সাম্পল নিচ্ছি, হয়তো 100% ট্যাক্স আছে, তাহলে 20 টাকা হয়ে যাবে। ইন্ডিয়াতে বোতলটা আসতে গেলে 10 টাকা দাম, 10 টাকা ট্যাক্স। ও কি করবে, 10 টাকার বোতলটা 1 টাকা খরচ করে জিসিসিতে পাঠিয়ে দেবে, জিসিসি থেকে 10 টাকার 1 টাকা 11 টাকা, 11 টাকায় বোতলটা পাঠিয়ে দেবে ইন্ডিয়াতে। ইন্ডিয়া কি ভাবতো যে ওই তো এটা তো জিসিসির জিনিস, গালফের জিনিস, আমরা নিতেই পারি। জিনিস আসলে চীনের, চীন ঘুর পথে আমাদের পাঠিয়ে দিচ্ছে। তো ইন্ডিয়া অরিজিন বেসড রুল এখানে নিয়ে আসবে এফটিএতে, যে ভাই তোমাদের যে জিনিস সেই জিনিস আমরা কিনবো এফটিএতে, অন্য দেশ এখান দিয়ে ঘুরিয়ে পাঠাবে আমরা নেব না। ইন্ডিয়া এটা ঠেকে শিখেছে, চীন এমন ধুরন্ধর জিনিস চীনের থেকে। নেক্সট পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম নিয়ে তো আমি বলেই নিলাম যে ওদের একটাই উদ্দেশ্য, আমাদের দেশে যেন ওরা নেক্সট 10-15 বছর লাগাতার তেল বিক্রি করতে পারে, এনার্জি বিক্রি করতে পারে। এছাড়া ওদের খুব একটা কিছু বেচারও নেই। অ্যালুমিনিয়াম কিছু ওরা বিক্রি করতে চায়, প্লাস্টিক রিলেটেড জিনিসপত্র বিক্রি করতে চায়, ব্যাস। এছাড়া ওদের কাছে অন্য কোনো শিল্প নেই, কাজেই আমাদের ঘাবড়ানোর কিছু নেই যে আমাদের শিল্প ওরা খেয়ে নেবে। ইন্ডিয়া আর একটা ভালো জিনিস করতে চলেছে, সেটা হচ্ছে ফেজড ট্যারিফ।
মানে ইন্ডিয়া হঠাৎ করে সবকিছু জিরো করে দেবে না, ইন্ডিয়া পুরো পরিষ্কার রুল আনবে যে এত পরিমাণ বিজনেস হলে আমরা এই ট্যারিফটা এখানে কমাবো, যদি আমাদের ইন্টারনাল সেক্টর এতটা ড্যামেজ হয়ে যায় তখন আমরা এটা আবার ঘুরিয়ে দেব। তো ইন্ডিয়া, যেটা বলছিলাম, আপার হ্যান্ড রাখতে চলেছে এই এফটিএতে। আর একটা ভারতবর্ষের জন্য সুদূর প্রসারী লং টার্মে উপকার হবে, সেটা হচ্ছে আইমেক করিডর, ঠিক আছে, যেটা ইন্ডিয়া দিয়ে মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত টোটাল লজিস্টিক সাপ্লাই চেনের একটা করিডর হতে পারে। যেটা আমি আগের দিন ভিডিওতেও বলছিলাম যে ইরান দিয়ে আমরা ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, রাশিয়া থেকে, আফগানিস্তান সব জায়গায় ঢুকতে পারি, ঠিক সেরকম গালফ কান্ট্রি দিয়েও আমরা সব জায়গায় ঢুকতে পারি, ইউরোপে পৌঁছাতে পারি। তো আমাদের জিনিসপত্র যাওয়ার জন্য একটা আমরা ভালো রুটও, স্টেবল রুট, সেটাও কিন্তু এই ডিল দিয়ে পেয়ে যেতে পারবো। এবার এই পুরো আলোচনায় আপনার অনেক আশাবাদী মনে হচ্ছে যে ভারতের ফিউচার অনেক ব্রাইট, আমারও মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলবো, এই যে ভারতবর্ষে নেক্সট 20, 25, 30 বছর বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রির জোয়ার আসতে চলেছে, এগুলোকে চালাবে কে? চালানোর জন্য তো মানুষ দরকার। আমার আপনার বাড়ির যে বাচ্চা ছেলে মেয়ে আজকে স্কুলে পড়ছে, জন্মাচ্ছে বাচ্চা, ওরা তো চালাবে, কলেজে পড়ছে। তো ওরা যদি ক্যাপাবল না হয়, এসব করে কোনো লাভ হবে? আলটিমেটলি আপনি অনেক কিছু আছে কিন্তু ক্যাপাবল লিডার নেই যারা আলটিমেটলি দেশের বিজনেসটাকে চালাবে, তো দেশ তো ডুবেই যাবে। তো এই জন্য না বিশাল বড় বড় কিছু করার দরকার নেই। আমি 5-6টা জিনিস আপনাদের থেকে চাইবো, যারা আপনারা এখন মা বাবা, গার্জিয়ান, বা দাদু ঠাকুমা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, বা যারা বয়স অল্প, হয়তো সবে বিয়ে করেছেন বা বিয়ে করবেন, সন্তান সন্ততি নেবেন ভবিষ্যতে। তো আপনার পেরেন্টিংয়ে না 6টা জিনিস একটু খেয়াল রাখবেন। আমরা ভবিষ্যতের ভারতবর্ষের লিডারদের তৈরি করছি, এটা মাথায় রাখবেন। ব্যাস, প্রত্যেকে নিজের সন্তানকে ঠিকভাবে মানুষ করে ফেলুন, বাকি পৃথিবীতে ও করছে না, ও করছে না, এত কিছু ভাবতে হবে না। প্রত্যেকে নিজের সন্তানকে ঠিকভাবে মানুষ করে ফেলুন। 6টা পয়েন্ট আমি একটু আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, বাট মনে করিয়ে দিতে চেষ্টা করব। দেখুন, আমি নিজে আমার কর্পোরেট এক্সপেরিয়েন্সে দেখেছি প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আমাদের কোম্পানিতেও চাকরির জন্য আসে, অসাধারণ অসাধারণ ডিগ্রি, বাট তাকে হয়তো নেওয়া হলো, তার বিশাল ডিগ্রি আছে, সে এখানে কোম্পানিতে এসে কি করতে হবে? যে কোনো কোম্পানি তাকে যদি লিড করতে হয়, 100 জন 200 জন মানুষের সঙ্গে কাজ করতে হবে, তাদেরকে কাজ করিয়ে নিতে হবে, এই তো কাজ। ঠিকভাবে পুরো কোঅপারেট করে প্রজেক্ট সাকসেসফুল করাতে হবে। প্রচুর প্রচুর ডিগ্রি, কিন্তু সে কাজ প্র্যাকটিক্যালি করতে পারছে না। কারণ হিসেবে দেখা যাচ্ছে তার ডিগ্রির খামতি নেই, তার পড়াশোনার খামতি নেই, ও একটু বেশি আলালের ঘরের দুলাল টাইপের ছেলে বা মেয়ে। এই ভুলটা করবেন না। আমি জানি আপনারা ভালো স্কুলে বা যেখানে ভালো মাস্টারমশাইয়ের কাছে সম্ভব স্কুল কলেজে পড়াচ্ছেন আপনারা বাচ্চাদের, কিন্তু ওদের লিডারশিপ কোয়ালিটি কি আপনি তৈরি করছেন? একটু লিডারশিপ কোয়ালিটি ওদের মধ্যে তৈরি করুন, যাতে করে ওরা লিড করতে পারে। ও হঠাৎ করে অফিসে যেদিন যাবে সেদিন লিডারশিপ কোয়ালিটি ওর মধ্যে আসবে না, এটা ধীরে ধীরে গড়ে উঠতে হবে ওর মধ্যে। আর এই কোয়ালিটিগুলো না থাকলে না, ও খালি ডিগ্রি নিয়ে কম্পিট করতে পারবে না কিন্তু ভবিষ্যতের জীবনে। তখন আপনিই নিজেকে নিজে দায়ী করবেন যে ছি এই দিকগুলোই তো নজর দিইনি, খালি ও কত নাম্বার পেলো, কি ডিগ্রি হলো, তার পিছনে ছুটেছি। লিডারশিপ কোয়ালিটি তৈরির জন্য বিশাল কিছু করতে হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেব, আপনি ভাবলেই এরকম 10টা উদাহরণ পেয়ে যাবেন। আপনার পাড়ার ক্লাব আছে, কোনো সংঘ আছে, কোনো কিছু আছে, পুজো কমিটি কিছু একটা আছে, ওখানে কোনো পিকনিক হবে, রক্তদান শিবির হবে, কিছু একটা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনার বাড়ির ছেলেটাকে 5-6 দিনের জন্য একটু পাঠান, আপনার বাড়ির মেয়েটাকে 5-6 দিনের জন্য একটু পাঠান। 5-6 দিন কম পড়ে ওর জীবনে বিশাল কিছু কমতি হয়ে যাবে, 5-6 দিন পড়লেও আইনস্টাইন হয়ে যেত, এরকম নয়। ওর লিডারশিপ কোয়ালিটি আসবে যদিও একটা ফুটবল প্রতিযোগিতাও ক্লাবের সবার সঙ্গে মিলে চালাতে পারে, যে কি করে 50 জন লোক, 5টা আলাদা আলাদা টিম, তাদের ম্যানেজ করতে হয়, কিভাবে টোটাল জিনিসটা চালাতে হয়, বেসিক লেভেল থেকেও শিখবে। আপনার বাড়িতে পুজো, 200 জন লোক খাবে, আপনারই যারা বড় তারা কি করেন? এই আমরা সব সামলাবো, এই যা যা বলছি কথা শুনে চলো। কেন? আমি জানি আপনি ভালো সামলাবেন, আপনি অভিজ্ঞ। আপনার বাড়িতে 3-4টে বাচ্চা আছে, আপনার সন্তান, ভাইয়ের, বোনের, তাদের সন্তানরা, তারা হয়তো স্কুলে পড়ে বা সবে সবে কলেজে উঠেছে। আমি জানি ওরা অনেক ভুল করবে, বাট ওদের দিয়ে দিন না যে এবারের পুজো না তোমরা সামলাও, কিভাবে কি করবে।
ওরা ভুল করবে, কিন্তু ওদের ওই ভুলগুলো থেকে আপনার বিশাল কিছু লস হয়ে যাবে না। আহামরি ভুল হলে তো আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন ধরিয়ে দেওয়ার জন্য, বাট ওরা যদি একবার নিজের হাতে ভুলগুলো করতে শুরু করে দেয় না, ওরা লিড করতে শিখে যাবে যে আচ্ছা 200 জন মানুষকে এইভাবে খাওয়াতে হয়, এইভাবে ম্যানেজ করতে হয়, এই প্রবলেম আসে। আপনিও ভেবে দেখুন, ঠেকে শিখেছেন জীবনে। তো সংঘর্ষ সংগ্রাম জীবনের সব থেকে বড় অবদান, ওটাকে কেড়ে নেবেন না আপনার সন্তানের থেকে, যে না 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 ওর গায়ে কোনো আঁচ আসতে দেবো না, আমিই সব করে দেবো, ওটা সব থেকে বড় ভুল কাজ হবে। আপনি আপনার সন্তানকে ডিসিশন মেকিং শেখান। ওই আপনার বাড়ির পুজো, খাবার দাবার ওরাই ম্যানেজ করছে, আপনি বড়, আপনার অভিজ্ঞতা আছে, তবু যাবেন না। যদি না খুব বিপদ হয়, আপনি এমনি আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করুন, তাদের আপ্যায়ন করুন। ও যখন দেখবে না যে আচ্ছা 3টে আইটেম আছে, 200 জন খাবে, 5টা ব্যাটছে, একটা আইটেম দ্রুত শেষ হচ্ছে, ও ডিসিশন নিতে শুরু করবে। যারা ক্যাটারিংয়ে সার্ভ করছে তাদের সঙ্গে আলোচনা করে 2 মিনিটে, যে ভাই এই আইটেমটা না 2টো ব্যাচ রিপিট করো না, তার আগে এই আইটেমটা মানুষকে বেশি করে খাওয়াও, মানুষের যাতে মন পেট ভরে যায়, এটা লাস্ট অব্দি চালাতে হবে। ডিসিশন মেকিং। বিশাল বড় কোর্সে ভর্তি হয়ে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসবে না, বাড়ির থেকে আসবে, ছোট বয়স থেকে আসবে। আর 3 নাম্বার, স্ট্রং বেস তৈরি হচ্ছে তো আপনার সন্তানের। নাম্বার নাম্বার নাম্বার। আপনি মনে করে দেখুন তো, আপনার ক্লাসে যে ছেলেটা বা মেয়েটা ফার্স্ট হতো আপনাদের সময়, তখনও তো ফার্স্ট সেকেন্ডের ব্যাপার ছিল, তারাই কি জীবনে বিশাল বড় বড় হয়েছে? নাকি অনেকে লাস্ট বেঞ্চেরও ছিল, মিডিওকারও ছিল, বাট জীবনে অনেক এগিয়ে গেছে চাকরি বা বিজনেসে? তাহলে তো আপনি নিজেই জানেন যে রেজাল্টই একমাত্র সত্যি নয়। ইয়েস, রেজাল্টের ভূমিকা আছে, গুরুত্ব আছে, বাট একমাত্র নয়। আপনার ছেলে বা মেয়ে অঙ্ক বা ইংরাজি বা বাংলা বা ইতিহাস বা ভূগোল পুরোটা বুঝে পড়ছে তো, ওর ওই বোঝাটাই কাজ দেবে ও যখন কলেজ বা ইউনিভার্সিটি কমপ্লিট করে মার্কেটে নামবে চাকরি বা বিজনেসের জন্য। ও কোনো একটা প্রজেক্ট সাকসেসফুল করাতে গিয়ে দেখাবে না, দেখো আমি ক্লাস 9-এ ফার্স্ট টার্মে ফার্স্ট হয়েছিলাম। ও ফার্স্ট হয়েছে না লাস্ট হয়েছে কিচ্ছু যাবে আসবে না। ওর নলেজ, ও সত্যি সত্যি সেদিন ইতিহাস ভূগোল ইংরাজি অঙ্ক বাংলা সায়েন্স প্রত্যেকটা শিখেছে কিনা, জানে কিনা, সেটা দিয়েই কিন্তু আলটিমেট জীবনে সাকসেসটা আসবে। তো খালি নাম্বারের পেছনে ছোটাবেন না। 4th, আপনি আপনার বাচ্চাকে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে পরিচয় করান তো। আপনি যেদিন ব্যাংকে যাচ্ছেন, মাসে একদিন ব্যাংকের কোনো কাজ থাকলে নিয়ে যান না 2 ঘন্টার জন্য, এই চ ব্যাংকে যাবি আমার সঙ্গে। ও খালি পড়াশোনা জানে, ফোনটা জানে, আর কিছুই জানে না। স্কুলে যায় আর কোচিং ক্লাসে যায়, না না বাচ্চা ছেলে এখন জেনে কি করবে। যেদিন হঠাৎ করে ওকে আউটার ওয়ার্ল্ডের সামনে পড়তে হবে না, ও ভ্যাবাচাকা খেয়ে যাবে, কম্পিট করতে পারবে না নিজের অফিসে কোম্পানিতে। ওকে ব্যাংকে নিয়ে যান না, ও দেখুক না ব্যাংকে কি কি ডিপার্টমেন্ট আছে, কি কি কাজ হচ্ছে, কোন লোক এসে কার সঙ্গে কি কথা বলছে, দেখতে দেখতে অবজার্ভ করতে করতে শিখবে। আপনি আপনার বাচ্চার কমিউনিকেশন স্কিল তৈরি হওয়ার জন্য ওকে ঠেলে দেন তো। আপনি কোনো ব্লাড টেস্ট করাতে গেছেন, ওকে সঙ্গে নিয়ে গেছেন, আপনি গিয়ে ওকে বলছেন না তাই তুই বস আমি গিয়ে কথা বলে আসছি, আপনি পিছনে সরে আসুন, যে বাবু আপনার ছেলেকে বা মেয়েকে এই ব্লাড টেস্টগুলো হবে, আমি বসছি একটু কথা বলে করে নে না। ও যাক, ও গিয়ে রিসেপশনে কথা বলুক, টাকা পেমেন্টের সময় আপনাকে ডাকবে, তখন আপনি যান। কমিউনিকেশন স্কিল শিখুক, যে কোথায় গিয়ে কিভাবে কথা বলতে হয়, ভুল করুক, এটাই শেখার বয়স। এখন যদি ওদের আউটার ওয়ার্ল্ডে আমরা পরিচয় না করাই, তাহলে হঠাৎ করে আমরা এক্সপেক্ট করতে পারি না যেদিন ও চাকরিতে জয়েন করবে ও বিশাল কিছু করে দেবে। ও তো জানেই না আউটার ওয়ার্ল্ড, মানুষের সঙ্গে মেশা, কমিউনিকেশন স্কিল, মানুষকে রিড করা, লিডারশিপ, ডিসিশন মেকিং। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, হেলথ। প্লিজ, বাচ্চাকে বিকেলবেলা পড়তে পাঠিয়ে দিচ্ছেন, 3 নাম্বার বেশি পাবে। 3 নাম্বার বেশি পেয়ে ওর যখন 55-58 হয়তো হাঁটা চলার ক্ষমতা থাকবে না, ভগবান না করুন। আপনি এটা চান আপনার সন্তানের জন্য? নাকি আপনি এটা চান ও 3 নাম্বার কম পাক, বিকেলে 2 ঘন্টা করে খেলুক, ওর 58 কেন, ওর 88-তে ও হেঁটে চলে বেড়াবে, 85 অব্দি ও নিজের বিজনেসকে নিজে লিড করবে দাঁড়িয়ে থেকে। আমরা 60 বছর বয়সে ভাবি রিটায়ারমেন্টের কথা, আর ভাবুন তো 60 বছর বয়সে তো নরেন্দ্র মোদী মনে হয় 63-তে প্রধানমন্ত্রী হলো, কেরিয়ার শুরু হলো। মমতা ব্যানার্জি তো মনে হয় 55-56-তেই মুখ্যমন্ত্রী হয়েছিল, কেরিয়ার শুরু হয়েছিল ওই বয়সে, যে সময় মানুষ ভাবে রিটায়ারমেন্টের কথা। শরীর সুস্থ না থাকলে পারতো এই কাজগুলো দাপিয়ে করে বেড়াতে? তো
এখন বাচ্চাদের শরীর এই মুহূর্তেই ঠিক করতে হবে, বুড়ো হয়ে গিয়ে তখন আর শরীরের বেটার কিছু হবে না। আর ছেলে মেয়ে উভয়ের জন্য, বাট যদি কন্যা সন্তান থাকে তো আপনার কন্যা সন্তানের জন্য আপনি অনেক টাইম দিয়েছেন, অনেক কিছু করেছেন, সেলফ ডিফেন্স শেখান। স্যার আমাদের এখানে নেই, দূরে আছে, ওখানে নিয়ে যান। স্যার ঝামেলা, একটু কষ্ট আপনার হবে আমি জানি, বাট সারা জীবন নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। আপনাকে বলতে হবে না মেয়েকে যে এই চাকরিটা ছেড়ে দে, এই চাকরিটায় তোকে রাত করে ফিরতে হয়, অন্য চাকরি নে, কেরিয়ারে কম্প্রোমাইজ করে নে। আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন যে আমার মেয়ে যদি রাত 1টার সময়ও রাস্তা দিয়ে ফেরে, রিল্যাক্সে থাকো, ওর যা সেলফ ডিফেন্স স্কিল আছে, 5জনও যদি অ্যাটাক করে 5টারই নাক মুখ ওখানে ফেটে পড়ে থাকবে। প্লিজ করুন। এইগুলো যদি আমরা করতে পারি তবে জিওপলিটিক্সের আলোচনা, তবে দেশ গঠন সাকসেসফুল হবে। নইলে কেবল আলোচনায়, কয়েকটা এফটিএতে কিচ্ছু হবে না, যদি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্ট্রং করতে পারি। প্লিজ কমেন্টে জানাবেন যে কারা কারা আজকের আলোচনার পর ঠিক করলেন, ডিসিশন নিলেন যে এর মধ্যে কয়েকটা ব্যাপার আপনাদের সন্তানদের সঙ্গে আপনারা করতে শুরু করবেন। একদিনে হবে না, 1, 1.5, 2, 3 বছর লেগে থাকলে ঠিক ওরা স্কিল্ড হয়ে যাবে এই ব্যাপারগুলো। আর মা বাবা বা গার্জিয়ান হিসেবে এটা আপনাদেরই দায়িত্ব। করবেন তো?